বলেছিলাম তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনোদিন কন্টেন্টের অভাব হবে না। হ্যাঁ, কিছু পার্মানেন্ট কন্টেন্ট আছে আর কিছু ফ্লোটিং কন্টেন্ট আছে। তো কিছু ফ্লোটিং কন্টেন্ট তো আমরা করি মাঝে মধ্যেই, দেখো যে একটা হট কেকের মতো বিক্রি হয়, সেগুলো নিয়ে কন্টেন্ট করি। আর কিছু হচ্ছে পার্মানেন্ট, যেমন দেখো ম্যান্ডির কন্টেন্ট সবাই কাজ করেছে করে, এটাও যে তারা কিন্তু ফুল স্যাটিসফাইড, কারণ ম্যান্ডি কোনোদিন কারোর উপরে কোনো রকম রিভেঞ্জ মেন্টালিটি রাখেনি, ঠিক আছে? মানে এমনি যারা কন্টেন্ট করেছে বা থাম্বনেল চিপকেছে কিছুই করেনি, তাই না? তো ম্যান্ডির ক্যারেক্টারটা কিন্তু সবার কাছে জানা, যে ম্যান্ডি কিন্তু আর যাই হোক ক্ষতিকারক নয়, তাই না? তাই ম্যান্ডির কন্টেন্টটা কিন্তু ব্যাপক হারে লোক কাজ করেছে। তারপর ম্যান্ডির কন্টেন্ট মানে বন্ধ হতে না হতেই টিনু রানীর কন্টেন্ট চলে এলো, আর আমাদের খোকা। তো এদের কন্টেন্টটা বেশ 2 বছরের মতো আমরা সেটা নিয়ে কাজ করলাম, তারপরে আবার নতুন একটা কন্টেন্ট চলে এসেছে। না না, তোমরা এটা ভাবতে পারো যে নতুন কন্টেন্ট মানে নতুন কোনো কেউ না, পুরনো, প্রচুর পুরনো। তো প্রচুর পুরনো কোনো ক্রিয়েটার তাদেরই নতুন মোড়কে আবার উদ্ভব হয়েছে, মানে তখন একরকম দেখিয়েছিল, এখন অন্যরকম দেখাচ্ছে। এই ক্রিয়েটার কিন্তু বহু যুগ পুরনো, মানে এরা ম্যান্ডির থেকে আগে, হ্যাঁ টিনু ফিনু এদের থেকে আগে, এবং বেশ বড় ক্রিয়েটার, তাই জন্যই তো তাদেরকে সবাই বড় ব্লগার বলতো, তাই না? বড় সড়ো, বেশ একদম অনেক সাবস্ক্রাইবার হোল্ডার, একটা সময় প্রচুর ভিউজ হতো। আর এ নিজেই বললো যে এখন তো আর লাখ লাখ ইনকাম না, মানে একটা সময় লাখ লাখ ইনকাম করেছে, বুঝতে পেরেছো? মানে ভিউয়ার্সদের সিম্প্যাথি আদায় করে নিয়ে তাদের পয়সায় বেশ ভালো ফুটানি এক সময় মেরেছে, ঠিক আছে? কারণ কি ছিনু আর কি হনু, এই ব্যাপারটা এদের মধ্যে রয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাদের নিয়ে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি রুনা লাইফস্টাইল থেকে। আজকে যাদের নিয়ে কথা বলবো তোমরা সবাই জানো, মোটামুটি সবাই তাদের নিয়ে কন্টেন্ট করছে। ননদ বৌদির ঝামেলা, সেটা নিয়ে কি নিয়ে ঝামেলা? অবশ্যই পারিবারিক কেচ্ছা, এবং অবশ্যই সেটা সম্পত্তিগত জিনিস নিয়ে ঝামেলা। তো সেই ব্যাপারেই একটু আমি যেটুকুনি জানি বা বুঝতে পারছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। দেখো, আলটিমেটলি দিনের শেষে বড় চ্যানেলের ফিমেল মানে অনার এটা স্বীকার করেই নিল যে এখন তো আর আমার আগের মতো লাখ লাখ ইনকাম নেই, তো ওরা ভাবে আমি এখনো লাখ লাখ ইনকাম করি, এবং সেই জন্য আমার কাছ থেকে শুধু নেওয়ার ইচ্ছে, মানে এক্সপেকটেশন, এবং সেখান থেকেই ঝামেলা। তার মানে একটা সময় ভিউয়ার্সদের মাথা মুড়িয়ে লাখ লাখ ইনকাম করেছে, এবং অবশ্যই মিথ্যে কন্টেন্ট করি, তাই জন্য অনেকেই এদেরকে বলে বড় ব্লগার, যেমনি আমরা বলি, তারপরে মিথ্যা লাইফস্টাইলও অনেকে বলে। তার কারণ প্রচুর মিথ্যা কথা বলেছে, এবং যে জিনিসটা দেখিয়েছে ফ্যামিলি বন্ডিং, এত সুন্দর ফ্যামিলি বন্ডিং, আজকের কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা অন্তঃসার খোকলা ছিল। যেটা আমাদের সামনে শো করা হয়েছিল আদৌ সেটা নেই। আজকের কিন্তু একটার পর একটা জিনিস দেশকে বেরিয়ে আসছে, আর সবটাই কিন্তু সম্পত্তিজনিত কারণে। আজকের কি বলা হচ্ছে, আমাকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাহলে এই জন্যে, মানে আয়ার কাজ করবার জন্য আমাকে বিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছিল, মানে যদিও নিজেরাই বিয়ে করেছে, মানে আমাকে কেন অ্যাডজাস্ট করা হয়েছিল যাতে তার ছেলের একটা রেগুলার বেসিস আয়া পাওয়া যায়, তার জন্য। আরে ভাই, বিয়ে তো তোমাকে জোর করে কেউ করতে বলেনি, তুমি নিজের ইচ্ছাই করেছো। প্রেম অনেকেই করে, কিন্তু যখন দেখলে তুমি যে একজন একদম মানে শয্যাশায়ী অবস্থা হয়ে গেল এবং এরকম অবস্থা, সেরকম একটি ভদ্রলোককে বিয়ে করে তুমি তো নিজের কপাল নিজে লিখেছো, এখানে তো কারোর দোষ নেই। আর কেউ তোমাকে বিয়ে করিয়ে এনেছে মানে তাকে ছেলেকে দেখার জন্য, এই কথাটা কি? তুমি তো নিজেই এসেছো, তুমি তো জানতেই যে তার যা অবস্থা, সে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনই করতে পারবে না। তাকে খাওয়ানো থেকে, তাকে বসানো থেকে, তাকে স্নান করানো থেকে, তার প্রাতঃক্রিয়া সারানো থেকে সমস্ত তোমাকেই করতে হবে। একটা মানে লোক রাখলে যেরকম আয়ারা করে তার থেকে অনেক অনেক বেশি করতে হবে, কারণ কেয়ারিং আর লাভটাও তোমাকে দিতে হবে, কারণ তুমি আলটিমেটলি তার দিনের শেষে স্ত্রী। তাহলে সেইটা তুমি জেনে শুনেই করেছো, এবং সেটা একদিনের জিনিস নয়, কারণ বিয়ে একটা প্রতিষ্ঠান, আজ বলবে আর কাল ছেড়ে দিয়ে চলে যাবে, তা তো হবে না। তাহলে তুমি জানো যে এইরকম একটি লোকের সঙ্গে আমাকে থেকে এত এত বছর ঘর করতে হবে, তাহলে তুমি তো নিজেই নিজের কপাল লিখেছো এবং তুমি ইচ্ছেকৃত করেছো। এবার তোমরা বলতে পারতো তাহলে আমি প্রেম করছি ছেড়ে দিয়ে চলে যাবো। দেখো, প্রেম একটা আলাদা জিনিস, কিন্তু বিয়ে মানে একটা রেসপন্সিবিলিটি। তো সেই জায়গায় তুমি তেমন কিছু করো না, সে একজন এরকম অবস্থা, সেই অবস্থায় তুমি সংসার করতে গেছো কার ভরসায়?
কার ভরসায় সংসার করতে গেছো? তখন কি ইউটিউব ছিল না তো। তুমি তাহলে অবশ্যই তোমার শ্বশুর শাশুড়ির ভরসাতেই কিন্তু বিয়ে করেছিলে, এটা তো নো ডাউট। কারণ তুমি নিজে কিছু করো না, তোমার বর কিছু করে না, তাহলে সংসারটা কে চালাতো? অবশ্যই তোমার শাশুড়ি আর তোমার শ্বশুর মশাই। তাহলে তাদের দেখেই তো তুমি এসেছিলে, তাহলে তারা নিয়ে এসেছিল না তো? তুমি তো জোর করেই এসেছিলে যে প্রেম করেছি এবং এর সঙ্গেই থাকবো, এবং তার ইনকাম না থাকা সত্ত্বেও তুমি তো তখন এটা বুঝতে পারোনি যে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হবে, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াবে, তুমি ইনকাম করবে, এরকম কিছু তুমি কিন্তু ভাবোনি। তাহলে তুমি একেবারেই তার বাবা এবং মা, তার বাবা রাজমিস্ত্রি এবং তার মায়ের যে দোকান ছিল সেই দোকানের ভরসায় তুমি ঝাঁপ মেরেছো। তাহলে এটা যদি তুমি নিজে করো, যেখানে তুমি নিজে ইনকাম করো না, তোমার হাজব্যান্ড ইনকাম করে না, সেরকম একটা জায়গায় তুমি যখন ঝাঁপ দেবে, তো এ তো তোমার টালমাটাল চলতেই থাকবে। দিনের শেষে তোমাকে এগুলো সাফার করতেই হবে, এবং তুমি জেনে শুনেই টালমাটাল এরকম পরিস্থিতিতে এসেছো। আজকে তুমি বললে তো হবে না। হ্যাঁ, তুমি বলছো আমি আমার সর্বস্ব দিয়ে এই বাড়িটা করেছি, আমি সর্বস্ব দিয়ে বাড়িটা ঢেলে করেছি। এই তো ভুল করো না তোমরা। এটা আমাদের ম্যান্ডি রানিও করেছে, এটা তোমরাও করছো। শ্বশুরবাড়ির ঘর অবশ্যই আমাদের, অবশ্যই আমাদের। শ্বশুরবাড়ি যেটুকুনি করেছে সেটুকুনি ভিটে আমাদের, কিন্তু শ্বশুরবাড়িতে যদি আমরা ইনভেস্ট করি, সেই সম্পত্তিটা কি ছিল? সেই সম্পত্তিটা সবার জয়েন্ট ছিল। তাহলে সম্পত্তি যখন জয়েন্ট এখনো আছে, তো সেই জায়গায় যদি মৌখিকভাবে কেউ বলে এইখানে আর কেউ কোনোদিন নিতে আসবে না, এটা পুরোপুরি বোকা বোকা কথা। কারণ জয়েন্ট সম্পত্তিতে সবার অধিকার আছে। তাহলে এটা খুব বাস্তব যে জয়েন্ট সম্পত্তিতে সবাই সবার ভাগের মানে চাইবে। এবার কেউ হয়তো সেখানে থাকতে আসতে চাইতে পারে, কেউ হয়তো পয়সা চাইতে পারে, কারণ সম্পত্তিটা বাবা মার সম্পত্তি হলে সবার তার মানে সেটা পাবে। বাবা মার বলা ভুল, বাবার। আর বাবার মানে মা সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যে কজন আছে সবাই প্রাপ্য। এবার তারা নেবে কি নেবে না, তারা অংশের জন্য টাকা নিয়ে নেবে কি নেবে না, সেটা পরের ইস্যু, কিন্তু সবার। তার মুখে যদি বলা হয় যে এই বাড়িটা আর কেউ আসবে না, লিখিত তো তোমাকে দেয়নি, তাহলে সেই লিখিত যখন তোমায় দেয়নি, সেই অবস্থায় তুমি তোমার যথাসম্বল দিয়ে বাড়ি করবে কেন? এটাই তো ভুল। তাও তো শুনছি নিচের ঘরটা অলরেডি তোমার শ্বশুরমশাই করে গিয়েছিলেন, আর উপরে ঘরটর তুমি করেছো, অবশ্যই মার্বেল পাথর টাইলস যা পড়ার তুমি করেছো। কিন্তু এইখানেই তো মূর্খামি। তোমার যদি এক কাটা নিজের জায়গা কেনার ক্ষমতা থাকে, সেইখানের উপরে যদি কুড়ে ঘর করার ক্ষমতা থাকে, তাহলে তাই করো। আর না হলে একটা ফ্ল্যাট কেন এখানে ইনভেস্ট করবে? তখন তো তুমি বেশ কিছু টাকা ইনকাম করছিলে। শ্বশুরবাড়িতে যখনই ইনভেস্ট করবে তখন লিখিত নিতে হয়, নালে হয় না। শ্বশুরবাড়ি কেন, যেখানেও। আজকে দেখো আমি যেখানে বাড়ি করেছি, এটা আমার বাবার জায়গা। আমরা 2 বোন ওয়ারিশান, বাবার অবর্তমানে মা এবং 2 বোন ওয়ারিশান। কিন্তু যতদিন না পর্যন্ত আমায় লিখে দিয়েছে, ততদিন কিন্তু আমি বাড়ি করতে করিনি অ্যাকচুয়ালি বাড়ি করিনি। কারণ সিকিউরিটি কি আছে? আজকে যদি আমি আমার মা এবং বোন সবার জায়গাতে যদি এসে বাড়ি করি, আমার সঙ্গে তাদের সম্পর্ক ভালো আছে, পরবর্তীকালে আমার ছেলের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না থাকলে কিছু না কিছু অসুবিধা হতেই পারে। সেই জন্যই যখন লিখিত হয়েছে তারপরেই কিন্তু আমি বাড়িটা করেছি। এটাই নিয়ম। লিখিত না হলে কোনো মানে ঠিক মতো যদি লিগালি কিছু না হয়, তুমি দুম করে কোনো অন্য লোকের উপরে যদি ইনভেস্ট করে দাও, তাহলে তো এরকম সাফার করতেই হবে। এটা তো বুঝতে হবে, তাই না? তাই জন্যে যতই আমার বাবার সম্পত্তি হোক আর শ্বশুরমশাইয়ের সম্পত্তি হোক, সেই সম্পত্তি যদি আমার নামে লিখে দেয়, তারপর আমি গিয়ে যদি সেখানে বাড়ি ঘর দর করি, ইনভেস্ট করি, ঠিক আছে। আর না হলেই মূর্খামি। আর নিজের সমস্তটুকু দিয়ে কে ভাই বাড়ি করে? যেখানে আমি জানি ইউটিউবের ইনকাম সারা জীবন এক নাও থাকতে পারে, সেখানে ফার্স্ট আমাকে কি করতে হবে? কারণ আমি আমার ভবিষ্যৎ কিন্তু ইনসিকিওর। আমি খাটলে পয়সা, ইউটিউবেও তাই, খাটলে পয়সা, এবং আমি ব্যবসা করলে তবে পয়সা। এবং এই জায়গায় আমার একজন মানে হ্যান্ডিক্যাপ হাজব্যান্ড আছে, তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে। 1 টাকা 2 টাকার ব্যাপার নয়। তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ওষুধ খরচ, তাকে দেখভাল করতে হবে, তার জন্য পয়সা গেল। তারপরে হচ্ছে আমার ভবিষ্যৎ আছে, আমিও তো একদিন না একদিন মানে বয়স্ক হবেই হবে, তাহলে আমার কি করা আছে, এটা গেল। প্লাস আমার মেয়ে ছোট, তার পড়াশোনা, তার ভালো এডুকেশন, হ্যানা ত্যানা, এগুলোর জন্য পয়সা লাগে। তাহলে আমার যখন কিছুই এইসব করা নেই, তাহলে আমি দুম করে যা টাকা পেয়েছি বাড়ি করে ফেলবো? নাকি আমি এটা ভেবেছিলাম যে আমি সারা জীবন ধরে লাখ লাখ ইনকাম করব ভিউয়ার্সদের মাথায় টুপি পরিয়ে, আর সেই টাকায় কখনো বাড়ি করব, কখনো মেয়ের অ্যাসেট করব, কখনো আমাদের অ্যাসেট করব, এটা ভেবেছিলাম। কিন্তু সবটা টাই ফিশ হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে কি জানো,
ভিউয়ার্সদের তোমরা কিন্তু মূর্খ বা বোকা বানানোর চেষ্টা করবে না। ভিউয়ার্সরা কিন্তু মূর্খও নয়, বোকাও নয়। তারা হয়তো মানে সাময়িক কোনো ভালোবেসে কারোর প্রতি সিম্প্যাথি গ্রো করিয়ে ইমোশনালি কাউকে দেখে, ভিউজ দেয়, সেখান থেকে তোমরা রেভিনিউ আর্ন করো, সব বুঝতে পারি। বা কখনো তুমি নিডি, তার জন্য তোমার বিজনেস থেকে শাড়ি ফাড়ি কাটে, কেনে, এসব করে। কিন্তু যদি পরবর্তীকালে দেখা যায় তুমি শাড়ি দেওয়ার নাম করে ভুলভাল জিনিস দিয়েছো এবং সেগুলোকে আবার তুমি মানে শাড়িগুলো ঠিকঠাক নয় বললে আবার তুমি তার সঙ্গে বাজে বিহেভিয়ার করেছো, সেটাতে তোমার কাস্টমার কেটে যাচ্ছে। এরকম উদাহরণ আমার কাছে আছে, আমাকে কেউ না কেউ বলেছে, তাই বলছি। আবার যদি তুমি তোমার ইউটিউবে যেসব ভিউয়ার্সরা আছে তাদেরকে চোখ রাঙাও, চোখ দেখাও, বাজে কথা বলো এবং মিথ্যা কথা বলে ধরা পড়ে গেলে তারা বললে তাদেরকে আবার কমেন্ট বক্স অফ করো বা কমেন্টে বাজে কথা বলো বা সেই ভিডিও প্রাইভেট করে দাও, তাহলে তোমাদের দুরবস্থা কেউ রুখতে পারবে না। ট্রান্সপারেন্ট থাকতে হয় ভিউয়ার্সদের সঙ্গে, স্বচ্ছ ভিউয়ার্সদের সঙ্গে না থাকলে অচিরেই পতন। আর সেটাই দেখা যাচ্ছে তোমাদের চ্যানেলে। আর একটা জিনিস পরিষ্কার, তুমি আক্ষেপ করছো বা আফসোস করছো যে এখন আর লাখ লাখ ইনকাম নেই। আর তাহলে কি এই আফসোস 1 লাখ টাকা ইনকাম নেই বলেই কি তুমি ভাবলে যে ইউটিউবে তো এখন ট্রেন্ডিং চলছে পারিবারিক কেচ্ছা, কখনো ডিভোর্স, কখনো হচ্ছে পরকীয়া, কখনো বাড়িতে অশান্তি, হাজব্যান্ডের সঙ্গে অশান্তি, তো এই সময় আমি আর আমার ননদ দুজনে মিলে এই ট্রেন্ডিং টপিক ফলো করে নিজেদের পারিবারিক কেচ্ছা বেচি? দেখো, অতি বড় অশান্তি হলেও মানুষ যদি মনে করে যে আমি আমার ফ্যামিলির প্রতি দায়বদ্ধ আছি, তাহলে পারিবারিক জিনিস কখনোই কেচ্ছা আকারে বাইরে বের করে না। তোমাদের যা হয়েছে, যেটাই হয়েছে, সেটা ভিউয়ার্সদের জানিয়ে তোমরা কি করবে? ভিউয়ার্সরা কি সলভ করতে পারবে এই ব্যাপারটা? তাহলে তোমাদের পারিবারিক কেচ্ছা, পারিবারিক প্রবলেম, সেগুলো তোমাদের নিজেদের মধ্যেই শর্ট আউট করে নিজেদেরকেই সেটা ঠিক করতে হবে এবং যে যার নিজের মতো করে রাস্তা করতে হবে। হ্যাঁ, ভিউয়ার্সদের তুমি একটা কিছু বলতে পারো যে আমাদের বাড়িতে এরকম এসে রয়েছে, থাকবে, বা ওর বাবা সম্পত্তি পাবে, নেবে, যা একটু আধটু বলতে পারতো। কিন্তু রোজ রোজ ভিডিও করা, তার মানেটা কি? তোমরা এটা একটা মানে কি বলবো, পয়সার জন্যই ভিডিওগুলো করছো জানি। আবার তোমরা কোনো সময় বলতে পারো প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, লোকে বলছে কি দেখবার জন্য। হ্যাঁ, আমরা এরকম নয়, আমাদের মধ্যে খুব ফ্যামিলি বন্ডিং। কারণ আগের বারে যখন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উঠেছিল না, তখন তোমার হাজব্যান্ড বলেছিল আমাদের 4 জনের মানে পাশে আমরা ভাই বোনেরা একে অপরের সবসময় বহাল তবিয়াতে আছি, একে অপরের সুখ দুঃখে সবসময় আছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আজকের কি হলো? ফুস, তাই তো? কারণ এটা বলার কথা বলা হয়, আসলে সেটা হয় না। তোমার সঙ্গে যে তোমার ওই বড় যায় সম্পর্ক ভালো নেই, বা ভাসুরও সঙ্গেও এই দিকের অ্যাডজাস্টমেন্ট সেই জায়গায় নেই, সেটা পরিষ্কার বোঝা যায়। আর তোমার ননদ তো বড়াই করে তার দাদার বাড়ি দেখাচ্ছিল, এই ঘর হয়েছে, ওই ঘর হয়েছে, সেই ঘর হয়েছে, তো বুঝতে পারি যে তোমাকে কিন্তু সেরকম একটা টলারেট করতে পারে না, তোমার ননদরাও নয় আর তোমার জাতও পারেই না। তার পিছনে রিজন আছে, তোমার বিহেভিয়ার। তুমি হচ্ছে মিচকা, ঠিক আছে, মিটমিট করে থাকো, লোকের সামনে ইনোসেন্ট সাজো, আর তোমার ভিতরে ভিতরে কি সেটা ওরা বোঝে। আর সেই জন্যই ওরা বলেছে, তোমার ননদ বলেছে, তোমরা তো চেনো না বৌদিকে, কি মানে কি বলবো, বৌদি নয় মানে তোমার নাম ধরে, যে কি কিরকম, তোমরা তো এই 17-18 মিনিটের ভিডিও দেখো, তাতে কি বুঝবে? এক্স্যাক্টলি একটা 17-18 মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে চেনা যায় না। একটা মানুষকে চিনতে গেলে খুব 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 ভালো করে কাছ থেকে দেখে চেনা যায়। তবে ওর কথাবার্তা, ওর চোখ মুখ দেখলে বোঝা যায় যে ও কতটা কি করতে পারে। আর এটাও ভেবে রেখেছে যেহেতু তোমার দাদার সঙ্গে ও এই জিনিসটা মানে বিয়েটা করেছে, তাই সারা জীবন তোমাদের কাছ থেকে ও সিম্প্যাথিটা পাবে এবং সারা জীবন তোমরা ওকে তোয়া 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 করবে এবং সারা জীবন ও কষ্ট করছে বলেও আদিক্ষেতাগুলো করবে। সেগুলো যখন হচ্ছে না তখনই ও রাগ ধরছে। আর এখন বক্তব্য, তুমি কেন সম্পত্তির ভাগ নিতে আসবে? যদি বা আমি শুনছি মেয়েটির নিচের পোর্শনটা নিতে আসবে, তো বাবার জায়গাতে তো সবার অধিকার আছে, যতই মুখে বলুক আর যাই বলুক। আর এখন ও যদি মনে করে যে ও শ্বশুরবাড়ির ছেড়ে এখানে এসে থাকবে আর সেখানে হচ্ছে নিচের জায়গাতে, ও তো অধিকার আছে, পুরোটা না থাকলেও 4 ভাগের 1 ভাগ তো 5 ভাগের, এখন তো 5 ভাগের 1 ভাগের অধিকার ওর আছে। তাহলে সেক্ষেত্রে তুমিও যা অধিকার পাবে ও সে অধিকার পাবে, এবার সেটা দেখা যাবে। তাহলে তুমি ওকে বলতে পারো না ও কেন এখানে থাকবে, কেন এখানে। হ্যাঁ,
তোমার সংসারে তুমি নাও রাখতে পারো, সেক্ষেত্রে তুমি তোমার সংসারে এটা বলেই দিতে পারো যে আমি আমার শ্বশুর মানে শাশুড়িকে আর আমাদের 4-3 জনকে করবো, তোমার মেয়ে নিয়ে তুমি তোমার মতো করে ইনকাম করে খাও। আর এখন তো সবারই চ্যানেল আছে, এটা তো ঠিক যে প্রথম চ্যানেলটা হচ্ছে ওই বড় চ্যানেলের ফিমেল ওনারই করেছে, সেই সারভাইভ করেছে, তারপরে এসে রাম শ্যাম যদু মধু শাখা পোশাখা হয়ে তাদের ভিডিওগুলো করে ভাইরাল হয়েছে। মানে তাদেরকে যারা চেনে ওই মেল মানে ক্রিয়েটারের বোন দিদি এইভাবেই লোক চেনে, না হলে তো ওদের আলাদা করে কোনো ভ্যালু ছিল না, ওর মা ওর দিদি ওর বোন এইভাবে ভ্যালু। তো যাই হোক, তো সেই জন্য তাদের তো সব চ্যানেল আছে এবং সেই চ্যানেল থেকে ইনকাম করে তারা নিজেদের অন্য সংস্থান করতেই পারে। দাদার সংসারে কেন থাকবে বা ভাইয়ের সংসারে কেন থাকবে? আর যেখানে ভাই অক্ষম, যেখানে ভাইয়ের বই সমস্ত খরচা নিজেদের খরচা নিজেরা চালায়, সেখানে তাদের লাইবিলিটিস আরও বাড়িয়ে তো কোনো লাভ নেই। তাই আমার মনে হয় যে এই ননদ এসে তার বাপের বাড়িতে অবশ্যই থাকতে পারে, কিন্তু সে তার নিজের ইনকাম করে নিজের মতো সংসার চালিয়ে নিজের মতো করে এখানে থাকতে পারে। সেন্টারটুকু সে পেতেই পারে, সেটা তার মা বেঁচে আছেন এবং যেহেতু বাবার বাড়ি তার একটা তো হক ডেফিনেটলি আছে, আইনত হক আছে, সেই হক থেকে সে নিশ্চয়ই থাকতে পারে, সেটা কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে থাকা নয়, কথাটা হচ্ছে এক সংসারে সমস্ত কিছুতে থাকা। তো বড় চ্যানেলে ফিমেল ওনার চাইছে না যে তার ননদ কোনোভাবেই তাদের সংসারে ঢুকুক, মানে এতদিন ধরে মেয়েটা ওদের বাড়িতে রয়েছে প্রায় 3-4 বছর শুনলাম, তো সেই জায়গা থেকে মেয়েটাকে রেখেছে। এখন যদি মা আর মেয়ে দুজনে উঠে বসে তাহলে তো সত্যি এই বাজারে সম্ভব নয়, কারণ দুর্মূল্যের বাজার, আর মেয়েটি যে অবস্থানে রয়েছে সেখানে ব্যাপক টাকা ইনকাম হওয়ার সম্ভব নয়। তবে হ্যাঁ, এই ইনকাম বন্ধ হওয়ার পিছনে প্রচুর কারণ আছে। প্রথম কথা হচ্ছে ওরা প্রশাসন, থানা, পুলিশ, কোর্ট কাচারি করেছে, যেটা একদম যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরা সবাইকে স্ট্রাইকের ভয় দেখিয়েছে, তারপরে ভিউয়ারদের সঙ্গে বাজে বিহেভিয়ার করেছে, রুড বিহেভিয়ার করেছে, তার প্রতিটার ফল কর্মফল তারা ভোগ করছে এবং আজকে মানে কি বলবো মাটিতে শুয়ে গেছে তাদের চ্যানেল। এর আগেও তোমরা দেখেছো যে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে বাজে কথা বলেছে বা আরও অনেককে নিয়ে এরা বলেছে এবং এমন একটা ভাব দেখাতো যে এরা ব্লগার হিসেবে একেবারে জেনুইন, এরা সদা সত্য কথা বলে, ফ্যামিলি কেচ্চা বা কিছু বিক্রি করে না, এরা পিওর নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয়। কিন্তু দিনের শেষে দেখা গেছে তারাও ভিউজের জন্য নাটক করছে। আর এইবারের এটাও যে নাটক না কে বলতে পারে, তাই না? তাহলে এই জায়গা থেকে এর এত অহংকার কিসের? হ্যাঁ, অহংকার কিসের? রূপের গুণের না কিসের অহংকার? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছিল এবং সবার এগেনস্টে গিয়ে সেই ছেলেটাকে বিয়ে করে, যেই ছেলেটা সারা জীবন অথর্ব, যেই ছেলেটা সারা জীবন কোনো দায়িত্ব নিতে পারবে না, উল্টে এর দায়িত্ব সারা জীবন বাচ্চার মতো নিয়ে যেতে হবে, এই ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছে এবং তারপরে তার জীবন যুদ্ধ শুরু হয়েছে, তাতে সবাই তার পাশে ছিল। কিন্তু দিনের পর দিন ভিউয়ারদের মিথ্যা কথা বলে ঠকানো এবং ভিউয়ারদের সঙ্গে অসভ্যতাম করানো এবং মানে যেই কি বলবো হাজব্যান্ডের কথা যে সিম্প্যাথি কার্ড খেলা, ওষুধ পশুধ হেনা তেনার জন্যে, ডাক্তারের জন্যে, সেগুলো কতটা কি করেছে সেটাও যথেষ্ট ডাউটেড। তো এই সমস্ত জিনিসের জন্য যে এত ভিউজ পেত, আজকে তার কি করুণ দশা। সে বলছে আমার ভিউজ নেই এবং তার বক্তব্য যে ভিউজ তো নেই এবং আমার যে লাখ টাকা ইনকাম হয় না সেটা আমার ফ্যামিলির লোকই বুঝতে চাইছে না, মানে এই শাশুড়ি ননদ এদের কথা বলছে, এবং আমার অনেক টাকা ইনকাম এটা ভেবেই আমার ঘাড়ে ভরসা করে এরা এদের লাইফস্টাইল চালাতে চাইছে, সেটা তো পসিবল নয়। যাই হোক, এখন শাশুড়িকে তুমি দেখতেই পারো, কারণ সেটা হচ্ছে তার সন্তান, মানে তোমার বর তার সন্তান, তো তার সেই রাইটটা আছে যে আমার সন্তান আমাকে যাতে দেখে। আমি জানি না তোমার ভাসুর কতটা কি দেখে, নিশ্চয়ই তোমার ভাসুরও তার মায়ের প্রতি কর্তব্য করে, তাহলে দুজনের মিলিভগতে তোমাদের মাকে দেখতে হয়। শাশুড়ির তো আর বেসিক্যালি বিশাল নিড হবে না, এই বয়সে খাওয়া দাওয়া আর হচ্ছে শরীর টরীর খারাপ হলে এইসবের জন্যই বেশি টাকার দরকার। তো দুটো জিনিসই তোমরা নিশ্চয়ই দুজনরা ভাগ করেই নিয়েছো। আর রইল বাকি ননদ, একটা সময় তোমার বড় ননদ অনেক তোমাদেরকে হেল্প করেছে এবং তোমরা যে সময় মানুষ মোবাইল ফোন ভালো করে চিনতো না, যে সময় মানুষ ব্লগ কি জিনিস জানতো না, সেই সময় তোমরা ব্লগিং করেছো, সেই সময় তোমরা ফোন ইউজ করে নেট ইউজ করে কাজ করেছো, তাহলে স্বাভাবিক তোমাকে তো কেউ না কেউ হেল্প করেছে, নয় শাশুড়ি নয় ননদ বা কেউ, মানে বর তো সাহায্য করার জায়গাতে নেই, তাহলে কেউ না কেউ করেছে। অর্থাৎ তুমি অকৃতজ্ঞ থাকলে কি করে হবে? এই যে পুরো চ্যানেল তুমি চালিয়েছো তার জন্য তো তোমার একার ক্রেডিট না, পুরো ফ্যামিলির লোকের ক্রেডিট, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো যাই হোক, আমি কাউকে ছোট করতে চাইছি না। এরা আবার নতুন নাটক শুরু করেছে, এপ্রিল ফুল বানায়া
এইটা করতে চলেছে, না নতুন করে সত্যি তাদের সংযোজন হয়েছে এবং তারা ভেবেছে যে পারিবারিক কেচ্চা বাইরে বিক্রি করলে বেশ ভালো মুনাফা আছে। যেহেতু দুজনেরই চ্যানেল পুরোপুরি শুয়ে পড়েছিল, ননদের চ্যানেলে তো ভিডিও আপলোডই করতো না, আর এদিকে এর চ্যানেলে শুয়ে পড়েছিল, তাই দুজনে মিলি ভগত হয়ে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মধ্যে নাটক শুরু করে দিয়েছে। আর সেটা পুরোটাই মিথ্যার ঝুড়ি, এটা পরিষ্কার মিথ্যার ঝুড়ি, ঠিক আছে? এবার দেখা যাক কি হয় না হয়। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, এই যে কেস কামারি, থানা, পুলিশ, এগুলো যে কতটা মারাত্মক, যার বাড়িতে ঢুকেছে, যার সঙ্গে হচ্ছে, সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। সে তোমার নামে করুক বা তুমি করো, যেই করো, মানে এত সহজ না। এইসব কেস কামারি হচ্ছে একটা গোলক দাদা, এর মধ্যে ঢুকে পড়লে বেরোনো কিন্তু খুব চাপের। সেই জন্য আমি সবাইকে বলি যে তেমনই কাজ করো যেগুলোতে এরকম কোনো কিছুতে ঝামেলায় পড়বে না। আর যে ঝামেলায় ফেলে সে কি মনে করছে সুস্থ স্বাভাবিক থাকে? তারও অনেক ঝামেলা পোয়াতে হয়, আর তার জন্যই তো বারবার তার হেজিটেশন হচ্ছে, তাকে অনেক ঝামেলা পোয়াতে হচ্ছে। তবে ব্লান্ডার মিস্টেক করেছে শ্বশুরবাড়ির জায়গায় মৌখিক কথাতে বাড়ি করে, তাও আবার নিজের সর্বস্ব লুটিয়ে পড়ে। দরকার তো ছিল না বাপু এত সুন্দর ঝাঁ চকচকে বাড়ি করার। দরকার যদি থাকতো সত্যি অ্যাসেট বানানোর, তাহলে মাথা গোজার টায়ের জন্য ওই আশেপাশেই একটা 1 বেডরুম বা 2 বেডরুমের ফ্ল্যাটে নিলেই কিন্তু সমস্ত সমস্যা মিটে যেত। এইখানে এত পয়সা খরচা করলে সবাই চোখ ঠাটাচ্ছে। আর এখন তো ননদের যেহেতু ওই বাড়ি থেকে চলে এসেছে, স্বাভাবিক তার বাপের বাড়িতে সে অধিকার জন্মানোর চেষ্টা করছে। তুমি যতই বাচ্চা দো, সে এখান থেকে যাবে বলে মনে হচ্ছে না। তাহলে এগুলো তোমাকে সমস্ত জিনিস নিয়ে ভুগতে হবে। একটা সময় তুমি এদের নিয়ে অনেক বড় বড় লেকচার ঝেড়েছিলে, এমনকি আমি শুনছি যে এই সবেমাত্র হোলি গেল সেই সময় নাকি কি ভিত পুজো করেছে এই তোমার ননদ। তাহলে এখন যেগুলো করছো পুরো ডামাবাজি, নাটক, মিথ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনে একসঙ্গে মিলে আবার নাটক শুরু করেছে। যাই হোক, রাখালে মানে পালে বাক করার মতো হবে। রাখাল রোজ রোজ আর কি মানে ছাবলামো করে, কিন্তু যেদিন অলরেডি বাঘ এলো এবং মানে তার ছাগল গরু ভেড়াগুলোকে চড়াচ্ছিল, যখন তাদের উপর আক্রমণ করলো এবং রাখালকে আক্রমণ করলো, তখন রাখালের মনে পড়লো। তো এরকমই হয়। যাই হোক, দেখা যাক এইটা কত দূরের জল কত গড়ায়। তবে এটা হয়ে যাচ্ছে সম্পত্তির জেরেই ঝামেলা, এবং সম্পত্তি কোনো সময় এই বড় চ্যানেলের ফিমেল ওনার শুনেছিল যে মেল ওনারের এই পুরো বাড়িটা, এই বাড়িটা হচ্ছে অন্য কেউ ভাগ পাবে না, তাই জন্য তার যথা সর্বস্ব দিয়ে সেখানে বিল্ডিং হাঁকিয়েছে। কিন্তু সেটা যে ফুস হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। তাই বলে না, পরের ধনে কোদ্দানি মেরে লাভ নেই। তাই পরের জায়গা আমার জায়গা বলেও লাভ নেই। নিজের জন্য নিজের অ্যাসেট করতে হয়, না হলে বেকার। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।